সম্মানিত দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন বা দেখছেন গত কয়েকদিন ধরে যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচন এবং সেখানে আদালতের রায় পেয়ে একজন জনপ্রিয় জননেতা ইঞ্জিনিয়ার ইশরাক তিনি মেয়রের দায়িত্ব পালন করবেন। এক্ষেত্রে আইন তার পক্ষে থাকলেও বাধা হয়ে দাঁড়িয়েছেন সরকারের সুনির্দিষ্টভাবে বললে একজন উপদেষ্টা, এবং অনেকেই অভিযোগ করছেন যে তার সঙ্গে আরও একজন উপদেষ্টা এই কর্মে জড়িত। ইতিমধ্যে একজন ব্যক্তির দায়ের করা রিট, যিনি রিটে দাবি করেছিলেন যে ইঞ্জিনিয়ার ইশরাককে যাতে শপথ পড়ানো না হয়, এই রিটটিও জনমনের সন্দেহ এমন যে এই রিটটি করানো হয়েছে এবং সরকারের একজন উপদেষ্টার এখানে অতিরিক্ত বোঝা অথবা অতিরিক্ত ভাবে বিএনপিকে বিরোধিতা করা, এরকম একটি মন মানসিকতার প্রকাশ তিনি ইতিমধ্যে করে ফেলেছেন বলে জনগণ ধারণা করছে। তিনি উল্লেখ করছেন যে মেয়াদ সংক্রান্ত একটি জটিলতা আছে। তারপরে নির্বাচন কমিশন কেন এটি আপিল করেননি, এই প্রশ্নের জবাব নিশ্চয়ই ইঞ্জিনিয়ার ইশরাক দেবেন না। আর মেয়াদ সংক্রান্ত জটিলতা, এই বিষয়টিও আমি আইনি ব্যাখ্যা উল্লেখ করে আপনাদের সামনে একটু উপস্থাপন করতে চাই। তবে আমি খুবই দুঃখিত, দেশের বিজ্ঞ আইনজীবীরা কেউ এই বিষয়ে সুস্পষ্ট মতামত জনসম্মুখে দিয়েছেন কিনা এই বিষয়টি আমি নিশ্চিত নই। তবে আইনের এই ব্যাখ্যাটি সঠিকভাবে জনগণের সামনে উপস্থাপিত না হওয়ায় উপদেষ্টা বা চক্রান্তকারী কিছু মহল তারা এর সুবিধা নিতে চেষ্টা করছেন। আমি নির্বাচনী আইনটি একটু উল্লেখ করতে চাই আপনাদের সামনে। নির্বাচনী আইনের 38(1) উপধারা, এখানে সুস্পষ্টভাবে বলা হয়েছে এই আইনের অধীন নির্বাচন সম্পর্কিত বিরোধ নিষ্পত্তির জন্য নির্বাচন কমিশন একজন উপযুক্ত পদমর্যাদার বিচার বিভাগীয় কর্মকর্তার সমন্বয়ে প্রয়োজনীয় সংখ্যক নির্বাচনী ট্রাইব্যুনাল গঠন করবেন এবং একজন উপযুক্ত পদমর্যাদার বিচার বিভাগীয় কর্মকর্তা এবং একজন উপযুক্ত পদমর্যাদার নির্বাহী বিভাগের কর্মকর্তার সমন্বয়ে প্রয়োজনীয় সংখ্যক নির্বাচনী আপিল ট্রাইব্যুনাল গঠন করিবে। এটা 2 উপধারায় সুস্পষ্টভাবে বলা হয়েছে নির্বাচনী ফলাফল গেজেট প্রকাশের 30 দিনের মধ্যে উপধারা 1 এর অধীন গঠিত নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা দায়ের করা যাইবে এবং নির্বাচনী ট্রাইব্যুনাল কর্পোরেশনের নির্বাচন সংক্রান্ত যে কোনো মামলা উহা দায়ের করিবার 180 দিনের মধ্যে অর্থাৎ 6 মাসের মধ্যে নিষ্পত্তি করিবে। উপধারা 3 নির্বাচনী ট্রাইব্যুনাল কর্তৃক মামলার রায় ঘোষণার 30 দিনের মধ্যে উপধারা 1 এর অধীন গঠিত নির্বাচনী আপিল ট্রাইব্যুনালে আপিল দায়ের করা যাইবে এবং নির্বাচন আপিল ট্রাইব্যুনাল কর্পোরেশনের নির্বাচন সংক্রান্ত যে কোনো আপিল দায়ের করিবার 180 দিনের মধ্যে নিষ্পত্তি করিবে। এখানে 180 দিনের মধ্যে মামলাটি নিষ্পত্তি হওয়ার দায় আইনে আছে। সেই 180 দিন বা 6 মাসের মধ্যে নির্বাচনী ট্রাইব্যুনালে ইশরাকের দায়েরকৃত অভিযোগের নিষ্পত্তি হয়নি, এই জন্য নিশ্চয়ই ইশরাক হোসেন দায়ী নয়। এই জন্য দায়ী সেই সময়কার সরকার, তার চক্রান্ত, এবং আপনি অতিরিক্ত দায়ী করলে নির্বাচন কমিশনকে দায়ী করতে পারবেন। একথা উল্লেখ্য যে বলা বাহুল্য হবে না যে বর্তমান নির্বাচন কমিশন এই দায় কেন নেবেন। এই দায় তো এর আগে ফ্যাসিস্ট সরকারের আমলে নিয়োগকৃত দলীয় বসংবদ নির্বাচন কমিশন। ইশরাক হোসেন যথারীতি 30 দিনের মধ্যে মামলা করেছেন। মামলায় তিনি 180 দিনের মধ্যে প্রতিকার পাননি। এই দায় বাদী হিসাবে ইশরাক হোসেনের নয়। যেহেতু এই দায় ইশরাক হোসেনের নয়, সেহেতু মেয়াদ সংক্রান্ত যে বিষয়টি উপদেষ্টা সামনে আনছেন, সামনে এনে ইশরাক হোসেনকে শপথ না পড়ানোর কথা বলছেন, এটি কোনো কারণেই আইন আমলে গ্রহণযোগ্য না। কারণ যে জন্য ইশরাক হোসেন নিজে দায়ী নয়, সেই জন্য তিনি সাফার করতে পারেন না, তিনি ভুক্তভোগী হতে পারেন না। নির্বাচন ট্রাইব্যুনাল তার অনুকূলে রায় দিয়েছে। আচ্ছা, আমি ওনাদের তর্কের খাতিরে ধরে নিলাম যে নির্বাচন কমিশন কেন আপিল করেনি। এই নির্বাচন কমিশন পূর্ববর্তী নির্বাচন কমিশনের অপকর্মের দায় কেন নেবেন? এই প্রশ্নের উত্তর কি আসিফ সজীব ভুইয়ার কাছে আছে? আমি জানি না। এই বিষয়টি এত জটিল করে বিএনপির মতো একটি বৃহৎ রাজনৈতিক দলকে সরকারের মুখোমুখি করাটা এটি অর্বাচীনতা। এবং সরকারের মধ্যে একটি ক্ষুদ্র মহল আছে যারা প্রফেসর ইউনূসের ভাবমূর্তিকেও আজকে প্রশ্নবিদ্ধ করার উপক্রমের মধ্যে ঢুকছেন কিনা এটি জনমনের প্রশ্ন। বিএনপি বাংলাদেশের এখন সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল। বিএনপিকে আপনি রাস্তায় নামিয়ে তার সাথে
ক্ষমতার দম্ভ দেখাবেন, এটি বোধহয় সঠিক বিবেচনা প্রসূত কাজ নয়। একমাত্র যদি তর্কের খাতিরে ধরেও নেই যে এই বিষয়টি আইনিভাবে স্থানীয় সরকার মন্ত্রণালয় পরিচ্ছন্ন থাকতে চেয়েছিলেন, তাহলে কি করতে পারতেন? এই ট্রাইব্যুনালের রায়টি নিয়ে, গেজেটটা নিয়ে তিনি আইন মন্ত্রণালয়ের সুপারিশ চেতে পারতেন। ইভেন আমি উল্লেখ করতে চাই, বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকারটি গঠিত হলো, এই সরকার শপথ গ্রহণের পরেও রাষ্ট্রপতির পক্ষ থেকে সুপ্রিম কোর্টে কিন্তু মতামত চাওয়া হয়েছিল এই সরকার সম্পর্কে, এবং সুপ্রিম কোর্টের মতামত এই সরকারের অনুকূলে ছিল। আসিফ সজীব ভুইয়া তিনি খুব বেশি হলে এখানে তিনি আদালতের রায় চাইতে, মতামত চাইতে পারতেন, সুপারিশ চাইতে পারতেন। তিনি একজন ব্যক্তিকে হায়ার করে, আমরা অনুমান করছি, সন্দেহ করছি, তিনি রিট করলেন, সেই রিট আজকে খারিজ হয়ে গেছে। এরপরেও যদি তিনি কোনো ছলচাতুরির আশ্রয় নেন কিংবা টালবাহানা করেন, তাহলে ধরেই নিতে হবে আসিফ ভুইয়া এনসিপির পারপাস স্পষ্টত সার্ভ করছেন এবং তিনি রাজনৈতিক পক্ষপাত দুষ্ট। আর রাজনৈতিক পক্ষপাত দুষ্ট কোনো ব্যক্তি নির্দলীয় অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা থাকতে পারেন না, এই দাবি তখন যৌক্তিক হবে। ফলে আমরা মনে করি অবশ্যই স্থানীয় সরকার মন্ত্রণালয় শুভবুদ্ধির পরিচয় দেবে এবং অবিলম্বে ইশাককে মেয়র হিসেবে শপথ পাঠ করিয়ে তাকে আইনসঙ্গতভাবে মেয়রের দায়িত্ব পালনের সুযোগ, নাগরিক সেবার দ্বার অবারিত করবেন। এটি নাগরিক হিসেবে আমাদের প্রত্যাশা। প্রসঙ্গক্রমে দুটি কথা একটু বলে রাখি। এখন কেউ কেউ, বিশেষ করে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, তারা দাবি করছেন 2023 সালের নির্বাচনে তারা কোথাও কোথাও দ্বিতীয় হয়েছিলেন, বিশেষ করে বরিশাল এবং খুলনাতে। তারা এখন বলেন যে দ্বিতীয় যিনি হয়েছিলেন তিনিই মেয়রের দায়িত্ব পালন করার সুযোগ পাবেন। আমার প্রশ্ন হলো যে নির্বাচন আইন অনুযায়ী ট্রাইব্যুনালে 30 দিনের মধ্যে আপনারা মামলা করেছিলেন কিনা? যদি না করে থাকেন তাহলে তো আপনাদের প্রতিকার আপনারা আইনগতভাবে চাননি। ফলে এই মামলা, এই অভিযোগ, এই দাবি কিভাবে আইনগতভাবে সঠিক হয় সেটি আমি জনগণের বিবেচনা পরে ছেড়ে দিলাম। আমরা মনে করি যারা সঠিক সময়ে নির্বাচনের বিরোধ সম্পর্কিত প্রতিকার চেয়ে মামলা করেছিলেন তাদের মামলাগুলো ট্রাইব্যুনাল দ্রুত নিষ্পত্তি করবেন এবং জনগণের এই রায়, আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে সরকার, স্থানীয় সরকার বিভাগ এবং সংশ্লিষ্ট অন্যান্যরা যথাযথ আচরণ করবেন। বিএনপিকে সরকারের মুখোমুখি করবেন না। বিএনপির বিরুদ্ধে অনেক অভিযোগ করছেন, দৃশ্যমান অনেক অভিযোগ সত্যও হয়তো, আমি দায় অস্বীকার করছি না। একজন নাগরিক হিসেবে মনে করি বিএনপিও সব ক্ষেত্রে সঠিক আচরণ করেনি, কিন্তু বিএনপির সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল, এটি অস্বীকার করার কোনো কারণ নাই। বিএনপির ইতিহাস আপনাদের সামনে, আপনারা বিএনপিকে কন্টেস্ট করেন, আপনারা জুলাই আগস্টের ক্রেডিট নিজেদের আয়ত্তে নিতে চান, আপনারা মনে করেন যে আপনারাই সরকারকে যা বলবেন সরকার তাই শুনতে বাধ্য। বিনয়ের সঙ্গে আপনাদের সাথে উল্লেখ করছি, ফ্যাসিস্ট হাসিনা বিরোধী 15 বছরের আন্দোলনে জুলাই আগস্টে আপনাদের যে ভূমিকা নিশ্চয়ই আমরা শ্রদ্ধা করি। তবে মনে রাখবেন, জুলাই আগস্টে যারা কন্ট্রিবিউট করেছে তারা কিন্তু এনসিপির সদস্য সকলে নন। তাদের খুব 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 ক্ষুদ্র একটি অংশ এনসিপির সদস্য, বরঞ্চ তাদের বৃহৎ অংশ রাজনৈতিক দল হিসেবে বিএনপিকে সমর্থন করে। দ্বিতীয় যদি কোনো অংশ থাকে সেটি জামাত ইসলামী। এবার আসেন বিএনপির একটু পরিসংখ্যান আপনাদের জ্ঞাতার্থে তুলে ধরি। গত 16 বছরে বিএনপির মামলার সংখ্যা 1,43,000, আসামি 60 লক্ষের ঊর্ধ্বে নেতাকর্মী। ক্রসফায়ার এবং হত্যাকাণ্ডের শিকার হয়েছেন 4,771 জন, গুমের শিকার হয়েছেন 1,204 জন, এবং সর্বশেষ জুলাই আগস্টেও বিএনপির নেতাকর্মীদের মধ্যে 422 জন শহীদ হয়েছেন। এনসিপি এই পরিসংখ্যান খুব দ্রুত জনগণের সামনে দেবেন। তাদের কতটি মামলা হয়েছে, কতজন মামলায় আসামি হয়েছেন, কতজন গুম বা ক্রসফায়ারের শিকার হয়েছেন, হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, তাদের কতজন এই এনসিপির সদস্য এই আন্দোলনে শহীদ হয়েছেন। বিএনপির সঙ্গে পাল্লা দিতে গেলে আপনাদের আরো অপেক্ষা করতে হবে। ইমরান খানের একটি কথা উল্লেখ করে আমি আমার আজকের কথা শেষ করতে চাই। ইমরান খান যখন প্রথম রাজনৈতিক দল গঠন করলেন পাকিস্তানে, তিনি কিন্তু সেবার নিজেও নির্বাচিত হতে পারেননি। তাকে সাংবাদিকরা প্রশ্ন করলেন যে আপনার এমন বিপর্যয়ের কারণ কি, আপনি একজন পপুলার ক্রিকেটার অথচ আপনি নিজে জিততে পারেননি। ইমরান খান সেদিন বলেছিলেন, আমি এই নির্বাচনে জিতব না আমি আগেই জানি,
আমি টার্গেট করেছি আজ থেকে 10-15 বছর পরে যারা ভোটার হবেন তাদেরকে, তখন নির্বাচনী ফলাফল দেখে আমাকে প্রশ্ন করবেন। দেখুন, সত্যি ইমরান খান তাকে যারা কিশোর বয়সে দেখেছেন, শিশুর বয়সে রাজনীতিবিদ হিসাবে দেখেছেন, তারাই পরিণত বয়সে ইমরান খানকে ভোট দিয়ে পাকিস্তানে নির্বাচিত করেছিলেন। ফলে এনসিপি বিএনপির সঙ্গে প্রতিযোগিতায় লিপ্ত হতে হলে আপনাদেরকে আরো অনেক পথ বাড়িয়ে দিতে হবে। শুধুমাত্র বিতর্কের ক্ষমতা প্রদর্শন করে বিএনপিকে বিট করার সামর্থ্য আপনাদের এখনো তৈরি হয়নি। বরঞ্চ যেটা আপনারা করছেন, প্রফেসর ইউনূসের মতো একজন বিশ্বখ্যাত মানুষকে আপনারা বিতর্কিত করছেন। আশা করি আপনাদের বোধোদয় হবে, আপনারা এই ধরনের অপতৎপরতা থেকে অবিলম্বে